কারিগর সে তো ধৈর্যের বংশধর। দিস ইজ রন ইসলাম হিয়ার। ওয়েলকাম টু আওয়ার হেক্সা অনলাইন কলেজ। আই হোপ ইউ আর ওয়েল। আজকে তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি ফিন্যান্স প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা বলেছিলে যে স্যার এখান থেকে যদি একটি ভিডিও করেন তাহলে খুব উপকার হয়। তাহলে আমি জাস্ট আজকে বোর্ড স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেইভাবে এই অধ্যায় থেকে প্রশ্নটা আসে। তো প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2016, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যারা 2021, 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য। ওকে, তাহলে আমরা প্রশ্নটি পড়ি। এখান থেকে জাস্ট এরকম প্রশ্নই হয়, মুন কোম্পানি লিমিটেড এর পণ্যের বার্ষিক চাহিদা হচ্ছে 3 লক্ষ একক। ভালো করে খেয়াল করো, প্রশ্নটি তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। তাহলে বার্ষিক চাহিদাকে আমরা প্রকাশ করে থাকি ফিন্যান্সের ভাষায় এ লেটার দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে গিভেন দিয়েছি এ ইজ ইকুয়াল টু 3 লক্ষ একক, ঠিক আছে? বার্ষিক চাহিদা। প্রতিটি ফরমায়েশ সম্পূর্ণ করতে ব্যয় হয় 500 টাকা। এই যে প্রতিটি পণ্য ফরমায়েশ ব্যয় কত? 500 টাকা। ফরমায়েশ ব্যয়কে আমরা ও দ্বারা প্রকাশ করে থাকি। কিসের দ্বারা? এই যে ও দিয়ে, আমরা কিন্তু আগে বলেছিলাম থিওরি ক্লাসে। তাহলে দেখো, বহন খরচ একক প্রতি 12 টাকা। এই যে বহন খরচকে আমরা বলি সি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে একক প্রতি কত টাকা? 12 টাকা। এখন আমার প্রশ্নে চাওয়া হয়েছে কি, দেখো প্রশ্নে চাওয়া হয়েছে মোট মজুদ ব্যয় নির্ণয় করো। আমি কেন গিভেন দিয়ে এগুলো আগে লিখে নিলাম, তারও কিন্তু একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে, যদি মোট মজুদ ব্যয় নির্ণয় করতে বলা হয় তখন মোট মজুদ ব্যয়ের সূত্রটি হচ্ছে মোট মজুদ ব্যয় ইজ ইকুয়াল টু বহন খরচ যোগ ফরমায়েশ খরচ। এখন দেখো এখানে হচ্ছে বহন হচ্ছে 500 একক প্রতি, আর বহন খরচ হচ্ছে তোমাদের 12 টাকা একক প্রতি, ঠিক আছে? ওকে, তাহলে সর্বপ্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে EOQ, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের করতে হবে। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্রটা হচ্ছে EOQ ইজ ইকুয়াল টু √2AO ডিভাইডেড বাই সি। তোমরা সূত্রটি ভালো করে মনে রাখো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। তাহলে আমরা যেহেতু পেয়ে গিয়েছি যে সূত্রের 2 ইন্টু এ ইজ ইকুয়াল টু কত? 3 লক্ষ। তাহলে 3 লক্ষ গুণ দিই, আর ও ইজ ইকুয়াল টু কত? ও হচ্ছে 500, ঠিক আছে? লিখে ফেললাম। আর সি কত? 12 টাকা। এইবার ক্যালকুলেটরের সাহায্যে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে দেখবে 5000 একক আসবে, ঠিক আছে? এই 5000 একক মানেটাকে আমি সেটা বলে দিচ্ছি। 5000 একক পণ্যের ফরমায়েশ দিলে আমার ফরমায়েশ খরচ আর হচ্ছে বহন খরচ সর্বনিম্ন থাকবে, অর্থাৎ বেশি ক্ষয়ক্ষতি হবে না বা বেশি খরচ হবে না। এই 500 একক পণ্যের কি দিব? আমরা ফরমায়েশ দিব। এটাকে বলি আমরা মিতব্যয়ী ফরমায়েশ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন যেহেতু বলেছে মোট মজুদ ব্যয় নির্ণয় করতে, সেহেতু মোট মজুদ ব্যয়ের সূত্র হচ্ছে, দেখো এখানে বহন খরচ ইন্টু হচ্ছে যোগ হচ্ছে ফরমায়েশ ব্যয়। তো বহন খরচ, মোট বহন খরচ হচ্ছে এইটা। শুধুমাত্র এই অংশটুকুকে বলে থাকবো আমরা মোট বহন খরচ। তো মোট বহন খরচের সূত্রটি হচ্ছে EOQ ডিভাইডেড বাই 2 ইন্টু সি। এই EOQ যদি হচ্ছে আমি আগে নির্ণয় করতে না করতাম তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়তাম, ঠিক আছে? ওটা নির্ণয় ছাড়া আমরা মোট মজুদ ব্যয় নির্ণয় করতে পারবো না। তো সেই জন্য আমরা এখানে দেখিয়ে দিয়েছি EOQ কিভাবে নির্ণয় করতে হয় এবং সেটি কিভাবে কাজে লাগাতে হয়। তো এখন দেখো EOQ কত পেলাম? EOQ পেলাম আমরা 5000, ঠিক আছে? তো এখানে 5000 লেখো, নিচে 2, আর সি কত টাকা দেওয়া আছে দেখো তো? 12 টাকা। তো 12 দিয়ে গুণ, ঠিক আছে? প্লাস এ কত? এ দেওয়া আছে 3 লক্ষ, উপরে হবে 3 লক্ষ। আর EOQ কত পেলাম আমরা? এই যে 5000, ঠিক আছে? তো 5000 বসিয়ে দিলাম। আর ও কত দেওয়া আছে? ও দেওয়া আছে 500। এই অংশটুকুর নাম হচ্ছে আমার বহন ব্যয়, আর এই অংশটুকুর নাম হচ্ছে আমার ফরমায়েশ ব্যয়। তাহলে শিক্ষার্থীরা একটু ভালো করে শোনো, যদি শুধুমাত্র বলে ফরমায়েশ ব্যয় নির্ণয় করো তাহলে কি পারবে না? শুধুমাত্র ফরমায়েশ ব্যয়ের সূত্র হচ্ছে কি এ বাই EOQ ইন্টু ও, জাস্ট এতটুকুই হচ্ছে আমার ফরমায়েশ ব্যয়। আর যদি বলা হয় শুধুমাত্র বহন ব্যয় নির্ণয় করো তখন আমরা জাস্ট এই অংশটুকু করব, EOQ ডিভাইডেড বাই 2 ইন্টু সি, ঠিক আছে? ওকে, এবার আমরা ক্যালকুলেটর টিপ দিই। দেখো
এখানে আসে ইন্টু 12, তাহলে এখানে আসে আমার 30,000। বহন খরচ হচ্ছে 30,000, শুধুমাত্র বহন খরচ। এবার দেখি ফরমাশ ব্যয় কত, 3 লক্ষ ভাগ 5,000 ইন্টু 500, তাহলে এখানেও আসলো আমার 30,000। ঠিক আছে, তাহলে যোগ করলে বের হয় 60,000 টাকা। তো একটু ভালো করে খেয়াল করো, আমার মোট মজুদ ব্যয় হচ্ছে 60,000 টাকা। এটা কোন পণ্যের মজুদ ব্যয়? এই যে 500 একক পণ্যের যে মিতব্যয়ী ফরমাইশ আছে, এইটার জন্য আমার ব্যয় হবে, মোট মজুদ ব্যয় হবে 60,000 টাকা। ঠিক আছে, এই ছিল আমার গ নং প্রশ্নের সলিউশন। এখন আমরা দেখব যে কিভাবে ব্যবস্থাপকের সিদ্ধান্তটি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে সেটি। তার আগে আমাকে প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়তে হবে। যেমন হচ্ছে, দেখো, ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে। তো এই যে 65 দিন, আগে অঙ্কটি পড়ে নিচ্ছি। বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে 45 দিনে। ওকে, কোম্পানিটির মজুত পণ্যের গড় অবস্থানকাল হচ্ছে 35 দিন। বার্ষিক নগদ প্রবাহ 1 কোটি টাকা। ওকে, ব্যবস্থাপকের ন্যূনতম নগদ 15 লক্ষ টাকার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, এবার এই তথ্যগুলোর আলোকে আমরা ব্যবস্থাপকের সিদ্ধান্তটি গাণিতিকভাবে বিশ্লেষণ করব। দেখব যে কতটুকু টাকা নগদ আনা প্রয়োজন আর কতটুকু টাকা নগদ আনা প্রয়োজন নয়। ঠিক আছে, সেটাকে তাহলে দেখো, আমরা এখন সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে যাচ্ছি গাণিতিক আকারে। একটু ভালো করে খেয়াল করো, যা যা দেয়া আছে আমি তা লিখে ফেলছি আগে। তো দেখো, এইখানে দেয়া ছিল ধারে বিক্রয়কৃত পণ্যের আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে। এই যে গড়ে যে 65 দিন সময় লাগে, এটাকে বলে থাকি আমরা গড় আদায়ের সময়, সংক্ষেপে দিই ACP = 65 দিন। ঠিক আছে, ওকে। এরপর দেখো, বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে গড়ে 45 দিন সময় লাগে। এই যে গড় পরিশোধ সময়, এটাকে বলে থাকি আমরা APP = হচ্ছে 45 দিন। এরপর গড় মজুদ ঠিক একইভাবে দেখো AAI, ঠিক আছে, = 35 দিন দেয়া আছে। এখানে গড় মজুদ পণ্যের অবস্থানকে বলে থাকি আমরা গড় মজুদ, সংক্ষেপে প্রকাশ করি AA। ঠিক আছে, এখন যেহেতু এই তিনটি তথ্য দেয়া আছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, নগদ রূপান্তর চক্র বের করতে হবে, যেমন ক্যাশ সাইকেল। তো নগদ রূপান্তর চক্র আমরা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে নগদ রূপান্তর চক্রের সূত্র হচ্ছে গড় মজুদের অবস্থানকাল AAI যোগ গড় আদায় সময় ACP মাইনাস গড় পরিশোধ সময় APP। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র নগদ রূপান্তর চক্রের। এখন তার মধ্যে এই দুইটাকে কিন্তু আমরা বলে থাকি, দুইটার যোগফলকে বলে থাকি আমরা পরিচালন চক্র। ঠিক আছে, এই দুইটার যোগফলকে কি বলে থাকি, পরিচালন চক্র। যদি পরিচালন চক্র নির্ণয় করতে বলা হতো, তখন কিন্তু জাস্ট এই দুটি যোগ করে দিতাম। ঠিক আছে, তাহলে এখন দেখো, যার যার সংখ্যা আমরা বসিয়ে দিই। গড় মজুদ পণ্যের অবস্থানকাল আছে 35 যোগ 65 মাইনাস 45। তোমরা একটু খাতায় ক্যালকুলেটর সাহায্যে করো। তো 100 থেকে 45 বাদ দিলে থাকে কত, 55। ঠিক আছে, তাহলে আমার নগদ রূপান্তর চক্র হচ্ছে 55। ঠিক আছে, এরপর দেখো, আমরা যেহেতু এখানে আমার কি দেয়া আছে, আমি কি যেন বলে, নগদ রূপান্তর চক্র যেহেতু বের করে ফেলেছি, এখন কিন্তু আমরা বের করতে হবে নগদ আবর্তন। আমরা কিন্তু নগদ আবর্তন বের করতে পারি যদি নগদ রূপান্তর চক্র দেয়া থাকে। তো সেক্ষেত্রে নগদ আবর্তনের সূত্রটি হচ্ছে, উপরে 365 দিতে পারো অথবা 360 দিতে পারো, কোনো সমস্যা নেই, ডিভাইড বাই নগদ রূপান্তর চক্র। নগদ রূপান্তর চক্র হচ্ছে সিসি, ঠিক না? তাহলে 365 ডিভাইডেড বাই 55 যদি করি, তাহলে কত বের হয় একটু দেখো। 365 ভাগ 55, তাহলে আসলো আমার 6.64 বার, 6.64 বার দিতে হবে। ঠিক আছে, নগদ আবর্তন এটাকে বলে থাকি। এরপর আমরা যেহেতু দেখলাম এখানে বার্ষিক নগদ বহিঃপ্রবাহ দেয়া আছে, দেখো
বার্ষিক নগদ বহিঃপ্রবাহ হচ্ছে 1 কোটি টাকা। কত টাকা? বার্ষিক নগদ বহিঃপ্রবাহ দেয়া আছে 1 কোটি টাকা। এইখানে আবার ব্যবস্থাপক ন্যূনতম নগদ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এইখানেই কিন্তু আমার সিদ্ধান্তটি ধরতে হবে। যেহেতু বার্ষিক নগদ প্রবাহ 1 কোটি টাকা দেয়া আছে, আমরা কিন্তু এখন ন্যূনতম নগদ পরিমাণটা বের করতে পারি। তাহলে ন্যূনতম নগদের পরিমাণটা আমরা বের করে ফেলি। সূত্র হচ্ছে বার্ষিক নগদ বহিঃপ্রবাহ, আমি শুধুমাত্র বহিঃপ্রবাহ লিখলাম, বার্ষিক নগদ বহিঃপ্রবাহ ডিভাইডেড বাই নগদ আবর্তন। ঠিক আছে, নগদ আবর্তন। তাহলে আমরা নগদ আবর্তন কত বের করলাম? 6.64 বার। আর আমার বহিঃপ্রবাহ কত? 1 কোটি টাকা, নাকি? ওকে, 6.64। 6.64 দিয়ে 1 কোটি টাকাকে তোমরা এখন ভাগ করো। ভাগ করলেই দেখবে তোমার ন্যূনতম নগদের পরিমাণ বের হয়ে গিয়েছে। একটু কষ্ট করো। তাহলে ভাগ 6.64। তাহলে তোমরা দেখতে পাবে এইখানে আসলো আমার 15,06,024 টাকা। 15,06,024 টাকা। আচ্ছা, আমরা অঙ্কের মাধ্যমে ন্যূনতম নগদ বের করলাম 15,06,024 টাকা। আর আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়েছে যে সে ন্যূনতম নগদ দরকার বা প্রয়োজন হবে 15 লক্ষ টাকা। তাহলে সিদ্ধান্তটা কেমন হওয়া উচিত? এখানেই হচ্ছে প্রশ্নটা, একটু ভালো করে খেয়াল করো। ন্যূনতম নগদ হচ্ছে একটা প্রতিষ্ঠান শুরু করতে প্রাথমিক অবস্থায় তোমার যেই টাকা প্রয়োজন হয় সেই টাকাকে বলে থাকি আমরা ন্যূনতম নগদ। এখন তুমি চিন্তা করেছো যে আমি 15 লক্ষ টাকা ন্যূনতম নগদ রাখবো, কিন্তু অঙ্কের মাধ্যমে আমরা দেখলাম ন্যূনতম নগদ রাখা উচিত ছিল 15,06,024 টাকা। তাহলে আমার সিদ্ধান্তটি কিরকম? যে আমি কি 15 লক্ষ টাকা নিয়েই ব্যবসা শুরু করব, নাকি হচ্ছে 15,06,024 টাকা? অবশ্যই আমার 15,06,024 টাকা প্রয়োজন হবে প্রতিষ্ঠানের শুরুতে। সেজন্য আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আর্থিক ব্যবস্থাপক যে সিদ্ধান্তটি নিয়েছে 15 লক্ষ টাকা ন্যূনতম নগদ রাখার, সেখানে তাকে আরো 6,024 টাকা যোগ করতে হবে। তাহলে ন্যূনতম নগদের জন্য আরো প্রয়োজন কত? 6,024 টাকা ব্যবস্থাপককে অতিরিক্ত আনতে হবে। এতটুকু তুমি কমেন্টে লিখে দেবে। আমি আরেকবার বলছি, আর্থিক ব্যবস্থাপক ন্যূনতম নগদ 15 লক্ষ টাকা রাখার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আর্থিক ব্যবস্থাপককে আরো 6,024 টাকা অতিরিক্ত আনতে হবে ন্যূনতম নগদ রাখার জন্য। ঠিক আছে, এতটুকু হচ্ছে তোমরা এই অঙ্কটি করে লাস্টে তোমরা লিখে দিবে, তাহলে ইনশাল্লাহ তোমরা 10/10 পাবে। এই ছিল আমার আজকে ঢাকা বোর্ড 2016 প্রশ্নের সলিউশন, হিসাব ফিন্যান্স প্রথম পত্রের 5ম অধ্যায়। ঠিক আছে, এইভাবেই সেম প্রশ্ন আসে। যদি ভাইয়া আমার ভিডিওটি ভালো লাগে তোমাদেরকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন। আর হচ্ছে আমি কুমিল্লা রানীর দিঘির পাড় আছি, আমার একটি ব্রাঞ্চ আছে। ঠিক একইভাবে আমার ঢাকা বাসাবো আরেকটি ব্রাঞ্চ আছে। তোমরা চাইলে যারা কুমিল্লা আছো আমার ব্রাঞ্চে এসে সরাসরি যোগাযোগ করতে পারো। আর আমার একটি শীট বের হয়েছে ফিন্যান্সের উপর, তোমরা যদি এই সলিউশনগুলো করতে চাও অবশ্যই শীটটি কিনে নিবে। এরকম হচ্ছে আরো যদি প্রশ্ন সলিউশন করতে চাও তোমরা, তাহলে আমার একটি শীট বের হয়েছে, শীট আকারে বই। এখানে থিওরিগুলো যেমন সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক একইভাবে বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে অঙ্কের সলিউশন সেগুলো দেওয়া আছে। তো তোমরা চাইলে শীটটি খুব কম মূল্যে কিনে নিতে পারো। কুমিল্লার সিটি লাইব্রেরি, তারপর হচ্ছে নিউ ভিক্টোরিয়া লাইব্রেরি, তোমরা এখান থেকে চাইলে কিনতে পারো। তো যদি আমার ভিডিওর পাশাপাশি এই শীটটি তোমাদের সাথে থাকে, তাহলে ইনশাল্লাহ তোমরা আরো কিছু ভালো করতে পারবে। ওকে, ধন্যবাদ।